প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোর শীর্ষে সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছি আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন আব্দুল আউয়াল ঠাকুর, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আপনাকে স্বাগতম। আপনাকেও স্বাগতম। মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। দৈনিক প্রথম আলো, আরাস্তোর বাসায় গিয়ে এসালম বলেন ইউ হ্যাভ টু স্টেপ ডাউন। ইসলামী ব্যাংক ইস্যু, দুটি বিষয় নিয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের আরাস্তো খানের সঙ্গে এসালমের বিরোধ তৈরি হয়। বিদ্যুতের দাম বাড়াতে পিডিপির নতুন কৌশল। দৈনিক আমার দেশ, বাংলাদেশ বিরোধী পদক্ষেপ শুরু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, সীমান্তে কাঁটাতারের বেড়া সম্প্রসারণের উদ্যোগ, বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত। দৈনিক ইত্তেফাক, হামে আক্রান্ত ৫০,০০০ ছাড়ালো, উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু। কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করবেন না, পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। দৈনিক সমকাল, ১০ বছরে নার্স বেড়েছে শতভাগ, দক্ষতার ঘাটতি ৮২ ভাগ। ওদের একটি বিশেষ আইটেম। ৪ মহাসড়কে ৪ সমস্যা। দৈনিক যুগান্তর, সরকারের অর্থনীতির গণতন্ত্রীকরণ বাস্তবায়ন, সবার আগে ধরতে হবে শক্তিধর অলিগার্কদের। লেই লাইসেন্স, প্রশিক্ষণ ও আইনি বৈধতা, সড়কে অটোরিকশার নৈরাজ্য। দৈনিক মানবজমিন, অপরাধীদের গডফাদার কারা, অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর। সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যেই বিএসএফকে জমি দেওয়ার ঘোষণা শুভেন্দুর। কালের কণ্ঠ, লোকসানে হাবিডুবু ৫৪ কোম্পানি, সামষ্টিক অর্থনীতি চাপে দুর্বল পুঁজিবাজার। দৈনিক কালবেলা, প্রিমিয়ার ব্যাংক ৪৬ গুণ বেশি ঋণ দেওয়ার সুপারস্টার গ্রুপকে। অপরাধীকে অপরাধী হিসাবে দেখতে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। দৈনিক ইনকিলাব, কিসের ইঙ্গিত দিচ্ছেন ডক্টর আলী রিয়াজ, ষড়যন্ত্র থামেনি, সাবধান। রাজনৈতিক পরিচয় দেখে অপরাধীদের ছাড় নয়, পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ১/১১ ষড়যন্ত্রকারীদের কি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে? লাইফ সাপোর্টে রাজধানী। দৈনিক নয়াদিগন্ত, পররাষ্ট্র সম্পর্কে নতুন মোড়, বাংলাদেশ পাকিস্তান গোয়েন্দা বিনিময় চুক্তি ও ভারতের উদ্বেগ। দুর্নীতি সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় না দেখে অপরাধী বিবেচনা করতে হবে, পুলিশের প্রতি প্রধানমন্ত্রী। দৈনিক দেশ রূপান্তর, সিআইডির মামলায় সাজা বেশি কিন্তু কেন? ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, কারো রাজনৈতিক পরিচয় দেখে থমকে যাবেন না। দৈনিক বণিক বার্তা, সোনার বাংলা নীতির আলোচনায় অর্থমন্ত্রী, অর্থনীতি স্থিতিশীল হতে অন্তত ২ বছর সময় লাগবে। The Daily Star, from intelligence office to Westin, how Asylum took over SIBL in a day. Confirmed measures dates, half the children are too young for shoots. New Age, crisis looms over Ganges treaty renewal. 30-year deal expires in December. The Daily Observer, stormy weather, load shedding, decrease tea output in Habiganj. Will BJP's Bengal win reserve Tista dispute? Measures cases top 50,000. Days hit 415, 6 more die in 24 hours. জি, আমরা দেখছিলাম বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। বেশিরভাগ পত্রিকারই একটা বিষয় নতুন করে আমরা দেখেছি, বাংলাদেশ ভারত, বাংলাদেশ ঢাকা দিল্লি সম্পর্ক। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের পরে যেই ক্ষমতাসীন বিজেপির আসলো শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে গতকাল বলেছেন সীমান্তে অর্থাৎ লাগোয়া বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করার ঘোষণা দিয়েছেন এবং তিনি বলছেন ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি বুঝিয়ে দেওয়া হবে। তো আমরা দেখেছি যে আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের সাথে আওয়ামী লীগের সময় যে সম্পর্ক ছিল, মাঝখানে সম্পর্ক আরও খারাপের দিকে গিয়েছিল। ইন্টারিম গভর্নমেন্টের সময় নতুন সরকার আসার পরে আমরা আস্তে আস্তে সম্পর্কটা যেন আপনার ইতিবাচক দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আবার যখন পশ্চিমবঙ্গের নির্বাচন এবং শুভেন্দুর মন্তব্য দিয়েও সম্পর্ক কেমন যেন নতুন সমীকরণ, অর্থাৎ দুই দেশের সম্পর্কে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে
তাদের অভ্যন্তরীণ বিষয়, কাঁটাতারের নির্মাণ অভ্যন্তরীণ বিষয়। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন বাংলাদেশ কাঁটাতারের ভয় পায় না দেশের মানুষ, এবং তিনি বলেছেন সীমান্তে নিরাপত্তা ইস্যুতে ভারতকে মানবিক হতে হবে। কিভাবে দেখছেন কথাটা? যেখান থেকে আমি শেষ করলেন মানবিক বিষয়, এখানে আমি প্রথমত জিনিসটা দেখতে পারি যে পৃথিবীতে যতগুলো দীর্ঘ সীমান্ত আছে, ধরেন কানাডা, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, চিলি, রাশিয়া, কাজাকিস্তান, চীন, মঙ্গোলিয়া, এবং তারপরেই হলো বাংলাদেশ ভারত সীমান্ত। এগুলো এই 7টি সীমান্তকে পৃথিবীর দীর্ঘতম সীমান্তে বলা হয়। কিন্তু এই 7টি সীমান্তের 6টি সীমান্তের মধ্যেই কিন্তু কোনো কাঁটাতারের বেড়া নেই। বরঞ্চ আপনি যদি কানাডা, যুক্তরাষ্ট্র সীমান্তে সেখানে বন জঙ্গল দিয়ে মানুষ যাতে যেতে পারে তার জন্য রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়াটা একভাবে যদি আপনি বলেন যে সীমান্তে ভারত বা বাংলাদেশ কেউ যদি মনে করে যে কাঁটাতারে বেড়া দেবে, সে দিতেই পারে, এটা তার জমির মধ্যে দিবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে কাঁটাতার শব্দটা যখন আপনি ব্যবহার করছেন তখন হৃদয়ের একটা বিদ্বেষের কাঁটা আপনি নিক্ষেপ করছেন। এই যে বিদ্বেষের তীর, এটি হচ্ছে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্কের ক্ষেত্রে একটি বিষ কাটার সম্পর্ক নির্ধারণ করে। অর্থাৎ কেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা বিষের জায়গায় গিয়ে পৌঁছলো, এটাই কিন্তু মূল বিষয় হতো। আমাদের সীমান্তগুলো দেখলেন একটা জিনিস দেখবেন যে আমাদের সীমান্তগুলোতে এমন একটা অবস্থা যে কেউ এপারে হয়তো গোসল করে, ওপারে গিয়া বাথরুম করে, এপারে হয়তো তার মা, ওপারে হয়তো শ্বশুর বাড়ি, এরকম একটা অবস্থা। মানবিক যে কথাটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী বলেছেন, মানবিক শব্দটা হলো ওইখানে সীমান্তে যারা যান, সীমান্তে যারা দেখেন, সেখানে দেখবেন যে সীমান্তের মধ্যে এপার ওপার ঠিক ওইভাবে সীমান্ত রেখা দিয়ে বিভাজন করা সম্ভব নয়। যে কারণে কিন্তু আমরা ফালানির ঘটনাটা দেখেছি, ফালানির কাটা তাদের জুড়ে থাকার ব্যাপারটা, এই কথা কিন্তু এরকমই আসলে একটা সম্পর্ক আছে, একটা মানবিক সম্পর্ক কিন্তু এইটার মধ্যে আছে। ভারতের শুভেন্দুরা ক্ষমতায় এসে তারা একটা বার্তা দিচ্ছেন। সে বার্তাটা কি? সে বার্তাটা সেখানে তারা একদিকে যেমন সংখ্যালঘুদেরকে পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের নির্যাতন করছেন, পাশাপাশি তারা বাংলাদেশের সাথে কাঁটাতারের সম্পর্কটা রিভাইভ করতে চাচ্ছেন, বা তারা এটাকে স্থায়ী 45 দিনের মধ্যে সময় নিই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সীমান্তের প্রতিবেশী যদি বন্ধু না হয় শত্রু হয়, তাহলে সেই প্রতিবেশীর সাথে আমার সম্পর্কটা কীরকম হবে? আমি কিন্তু কাঁটাতারে বেড়া দেইনি, বা আমরা বলি নাই ভারতে কিন্তু ফেন্সিলির কারখানা আছে বাংলাদেশে পাচারের জন্য। বাংলাদেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে, নৈরাজ্যের ক্ষেত্রে কিন্তু সবসময় ভারতের সীমান্ত দিয়ে গুলি, অস্ত্র এগুলো প্রবেশ করছে। এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো নিয়ন্ত্রণ তারা করছে না। তারা কাঁটাতারের বেড়াটা দিয়ে একটি বার্তা দিতে চাচ্ছে, যে বার্তাটা আসলে নর্মালি একটা কথা বলা হয়, ভারতের অধিকাংশ লোক এখনও ওপেন রাস্তায় বাজি করে, এখনও ভদ্র হয়ে ওঠে নাই। এই যে ভদ্র হয়ে ওঠে নাই, এই কথাটা কিন্তু কাঁটাতারের মধ্যে স্পষ্টভাবে প্রমাণ করে যে আসলে তারা সভ্যতাটা শেখে নাই। তারা একটা বড় দেশ, কারণ এই ভারত ভূখণ্ড তো একাত্রই ছিল, কখনো তো বিচ্ছিন্ন ছিল, কখনো আলাদা হয়েছে। তাহলে সেই কথাটাতে আবার আসে সেই জিন্নার যেটা বলছেন টু নেশনস থিওরি, যে ভারতে আসলে একটি জাতি বাস করে না, বহু জাতি বাস করে, এবং তাদের প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতি, নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব কৃষ্টি আলাদা। কিন্তু সেই আলাদাটার অর্থ এই নয় যে বিদ্বেষপূর্ণ হবে। মানুষে মানুষের সম্পর্কের ক্ষেত্রে যে এই যে বিদ্বেষপূর্ণ আচরণটা শুভেন্দুরা করছেন, এটা আসলে তাদের হয়তো কোনো অপশিক্ষা থেকে তারা অর্জন করেছেন, মানুষের শিক্ষা থেকে তারা এই জিনিসটা করেন। আমরা মনে করি আমাদের নিজস্ব মত হচ্ছে যে সীমান্ত আছে, সীমান্তে বিরোধ থাকবে, সীমান্তে সমস্যা থাকবে, সব কিছুই থাকবে, এটা সীমান্ত, এটি একটি দেশ, এটি একটি দেশ, দুই দেশের জনগণের উপর সবসময় সকল নিয়ন্ত্রণ থাকবে, ব্যাপারটা থাকে। কিন্তু সীমান্তে মানবিক কথাটা, যে কথা আমাদের পররাষ্ট্র বলেছেন, এই যে মানবিক ব্যাপারটাকে যদি আপনি এড়িয়ে যান, তাহলে সেটা হবে অমানবিক অথবা পশুত্বের আলোচনার। তাই সীমান্তে যদি পাশবিক আচরণ করেন, তাহলে সেই আচরণটা কিন্তু রাষ্ট্রীয় পাশবিকতার সাথেই কিন্তু সম্পৃক্ত হবে। সে কারণে আমরা মনে করি যে কাঁটাতারের বেড়াটা এখানে খুব বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে দৃষ্টিভঙ্গি। সেখানকার বাংলাদেশের মানুষ সম্পর্কে তারা যে খারাপ দৃষ্টিভঙ্গি পোষণ, তাহলে বাংলাদেশের মানুষও কিন্তু তাদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণে যেতে বাধ্য হবে। এই বাধ্যকরণ নীতিটা যদি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে চলে, তাহলে কিন্তু সেটা দুই দেশের জন্য সুসম্পর্ক, বা দুই দেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে আমরা বলি যে আমাদের কোনো শত্রু নাই, বন্ধু, সকলের সাথে সুসম্পর্ক রাখার ক্ষেত্রে কিন্তু একটা অন্তরায় হবে বলে আমি মনে করি।
এই শুভেন্দু অধিকারী নিয়ে কিন্তু এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় শুভেন্দু বিতর্কিত মন্তব্য দিয়েছে বাংলাদেশ দেশের জনগণকে নিয়ে, এবং সম্প্রতি কিছুদিন আগে উনি বলেছেন যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরবে। তো এই শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তনে কেন্দ্রীয় সরকার ভারত আর পশ্চিমবঙ্গ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন কেন্দ্রীয় সরকারের সাথে আমরা ফরেন আলোচনা চলে যাব, এই পশ্চিমবঙ্গের একটি রাজ্য সরকারের তার এই বক্তব্যে কোনো প্রভাব ফেলবে না দ্বিপক্ষীয় সম্পর্কে। এটা কিভাবে দেখবেন আপনি? দেখেন এই যে আমরা যদি এই কথা বলি, আপনি যদি সেই মানবতার শেখ হাসিনার আমলের যে মানবতা বিরোধী আপনি মৌলানা দিলওয়ার হোসেন সায়েদির যে সাক্ষী, যাকে আমাদের আন্তর্জাতিক আদালত থেকে নিয়ে গেল, বাংলাদেশে কেউ অপরাধ, এই যে আপনার হাদি হত্যাকাণ্ডের আসামি কোথায় পালালো? ভারতে গিয়ে পালালো। বাংলাদেশে যারা অপরাধ করে তারা গিয়ে কিন্তু ভারতে শেল্টার নেয়। তা তখন কিন্তু তারা এই কথাটা বলে না যে সে একজন অপরাধী, এটা বাংলাদেশে অপরাধ করেছে, তার উচিত আমার বাংলাদেশে তাকে ফেরত দেওয়া। বা শেখ হাসিনার ক্ষেত্রে আজকে যে আলোচনাটা আপনি এসেছেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক ভালো কি মন্দ থাক, সেটা হলো রাষ্ট্র টু রাষ্ট্রের সম্পর্কের কথা। কিন্তু শেখ হাসিনার সাথে সম্পর্কটাকে উনি যদি মনে করেন যে এইটা বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে পরিচালিত করবেন, তাহলে তো সেই একটা কথা কিন্তু আছে, আপনি কালিদাস বৌদ্ধের নাম একটা শুনেছেন, যে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সেখানে একটা আরেকটা আন্দোলনের মধ্যে কিন্তু তারা যুক্ত হয়ে আছেন। তাহলে কিন্তু ওই কথাটা হয় যে তারা একটা পাপেট বাস্তবতার মধ্যে নিয়ে যান, অর্থাৎ বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব, জনগণের যে সভরেনিটি, এই জনগণের সভরেনিটি তারা বিশ্বাস করতে চান না। তারা বিশ্বাস করতে চান এমন একটা কিছুর উপরে যেটা তাদের নিয়ন্ত্রণের অবস্থার মধ্যে। সেই ক্ষেত্রে কিন্তু একটি বড় প্রশ্ন এসে যাবে, আমাদের আঞ্চলিক অখণ্ডতার একটা বড় প্রশ্ন এখানে এসে যাবে। তো এক্ষেত্রে পাকিস্তানের সাথে বাংলাদেশের নতুন করে যে একটা সম্পর্ক আপনি দেখেছেন, একটা আপনার দুই দেশের বিশেষ করে আপনার এই পাকিস্তানের সাথে একটা চুক্তিও হতে পারে গোয়েন্দা তথ্য, অর্থাৎ পাকিস্তানের সাথে দীর্ঘদিনের আমাদের যে সম্পর্ক একটা সুন্দর, এ নিয়ে কি তাহলে ইন্ডিয়া এটাকে কি খারাপ চোখে দেখছে, বা এ কারণে হয়তো কি চাপে রাখতে চাচ্ছে? পাকিস্তানের বিষয়টা যখন এখানে আসে তখন কিন্তু আমি একটু অন্য ভয় দিই, কারণ হচ্ছে যে পাকিস্তান এখান থেকে যে ডিস্ট্যান্সে অবস্থান করে, আসলে আমাদের পাকিস্তানের চেয়ে নিয়ারেস্ট হলো চীনে। আমরা যতক্ষণে পাকিস্তান, আমাদের চীনের সাথে আমাদের কিন্তু খুব অল্প একটু সীমান্তের ব্যাপার। কিন্তু আপনি দেখেন যে কথাটা বলতে, বাংলাদেশের সাথে ভারত সীমান্তে কাঁটাতার দিচ্ছে, কিন্তু চীন ভারত সীমান্তে কিন্তু কাঁটাতার নাই, নেপাল ভারত সীমান্তে কাঁটাতার নাই। তাহলে কাঁটাতার হলো পাকিস্তান সীমান্তে আর বাংলাদেশ সীমান্তে। তাহলে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটাকে ভারত এক সমীকরণে দেখে। তারা চাক বা না চাক, তাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এরকম যে ভারত তার বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্কটাকে এক সমীকরণে দেখছে। ওই আলোচনায় যদি আপনি যান তাহলে সেখানে একটা অর্থ থাকতে পারে। কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক রিভাইভ যদি আমরা করতে চাই, বা দুইটি দেশের আঞ্চলিক ইসের ভিত্তিতে যদি আমরা করতে চাই, তাহলে সেখানে অবস্থা হলো যে পাকিস্তান বাংলাদেশকে সহায়তা করতে পারবে কতখানি, এবং সেই সহায়তাটা আমাদের যখন প্রয়োজন, সেই প্রয়োজনে কতখানি কাজ করবে সেটা কিন্তু বিবেচনা হবে। তবে অবশ্যই বাংলাদেশকে যেমন যে কথাটা এখানে বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সার্কটা যে কারণে গঠন করেছিলেন, এই অঞ্চলে ভারতীয় আধিপত্যবাদকে অথবা প্রত্যেকটি দেশের, এই অঞ্চলের ছোটোখাটো দেশগুলোর স্বাধীনতার একটি গ্যারান্টি ক্লজ হিসেবে কিন্তু সার্ককে প্রতিষ্ঠা করেছেন। পরবর্তীকালে আমাদের এখানে যখন জিয়াউর রহমানকে হত্যা করা হলো, আস্তে 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 সার্কটা বিলুপ্ত করে দেওয়া হলো অথবা অকার্যকর করে দেওয়া হলো। এখানে কিন্তু মূলত যেটা দরকার সেটা হচ্ছে কোনো একক রাষ্ট্রের প্রতিনিধিত্ব নয়। যেমন আপনি কিন্তু প্রাসঙ্গিকভাবে একটা কথা দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ ইরানে হামলা করে নাস্তানাবুদ হয়েছে কেন? কারণ ইরান এখানে একা নাই, ইরানের সাথে সম্পর্ক যুক্ত হয়েছে চীন এবং রাশিয়ার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্র এখানে ভূমিকা পালন করেছে চীন। চীন কিন্তু পাকিস্তানের উপরে যখন মার্কিন আক্রমণ হয়েছিল তখন কিন্তু চীন পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। আতাতটা কোথায় করবেন সেটা নির্ভর করবে কে আপনার বন্ধু এবং কে আপনার সাথে, তার প্রত্যেকটা সম্পর্কই তো গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে, কিন্তু কে কতখানি নেবে, কে কতখানি দেবে, এইটার উপর ভিত্তি করেই কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক বাংলাদেশের তো নর্মালি একটা সম্পর্ক আছেই। কারণ বাংলাদেশের মানুষ পাকিস্তানের মানুষের সাথে তাদের একটা কালচারাল, কৃষ্টিগত এই সব, কিন্তু সেই সম্পর্ককে ভিত্তি করে ভারতকে মোকাবেলা করার ক্ষেত্রে পাকিস্তানের সাথে কোন পর্যায়ে করা যাবে সেটা কিন্তু হিসেব নিকেশ করে করতে হবে। কারণ বাংলাদেশকে আক্রমণ করলে পাকিস্তান কোন সীমান্তে আক্রমণ করবে বা চীন কোন সীমান্তে আক্রমণ করবে, এই জিনিসগুলো কিন্তু থ্রেটটা কোথায় সেই জিনিসটা আমাদের বিবেচনার বিষয় আছে। তবে এই কথাটা ঠিক যে আমাদের কিন্তু ভারত যে
দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে, এই দৃষ্টিভঙ্গিটাকে পররাষ্ট্রমন্ত্রী কথাটা বলেছেন যে বাংলাদেশ সেই জায়গায় নাই, আগের জায়গায় নেই, ডিটেলসে জান নাই তিনি, কিন্তু এই কথাটা থেকে মিন করে যে বাংলাদেশ তার একটা শক্ত অবস্থানের মধ্যে দাঁড়াবার জন্য প্রস্তুতি নিয়েছে বা প্রস্তুতি রয়েছে। আমরা এই জায়গাটাকে ওয়েলকাম করি যে বাংলাদেশের জাতিগত অস্তিত্বের ক্ষেত্রেই বাংলাদেশকে টিকে থাকার জন্যই কিন্তু তাকে একটা সাংঘাতিক রকম সিদ্ধান্ত নিতে হবে যে তাকে এত বড় একটা শক্তির সাথে দেশটা খুব বড় ব্যাপার না, আয়তন বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে আমার কি শক্তি আছে, সেই শক্তিটা এখানে বড় ব্যাপার। ভারত অনেক বড় দেশ, তা থেকে আসা যায় না, এটাতে কোনো ওইটা কারণ ভারত কোনো যুদ্ধে যেতে না, অনেক বড় দেশ। সেদিনও পাকিস্তানের যে যুদ্ধ হয়েছে ভারতও যেতে না, ভারতের তুলনায় পাকিস্তান তো খুব ছোটো দেশ, কিন্তু জিতছে তো পাকিস্তান। এটা যুদ্ধটা অন্য জিনিস, বা টিকে থাকা লড়াইটা কিন্তু এটা খুব সিগনিফিকেন্টলি। তবে এই কথাটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে কথাটা বলা হয়েছে যে বাংলাদেশ আগের জায়গায় নেয় এবং বাংলাদেশ কাঁটাতারকে ডরায় না, অর্থাৎ তারা যে দৃষ্টিভঙ্গিটা পোষণ করছে ওই দৃষ্টিভঙ্গিটার সাথে আমরা মোকাবেলা করতে প্রস্তুত। এই মোকাবেলার দৃষ্টিভঙ্গিটার ক্ষেত্রে যাদের সাথে যাদের ঐক্য করা দরকার স্ট্র্যাটেজিক্যাল, তার সবগুলোই করা জরুরি। এটা একটি দেশ নয়, বরং সবগুলো দেশের সাথে মিলে একটা নতুন স্ট্র্যাটেজি ঠিক করা খুবই অপরিহার্য বলে আমি মনে করি। তবে ভারতের সাথে তো আমাদের অনেক অমীমাংসিত কিছু বিষয় রয়েছে, যেমন তিস্তা চুক্তি, গঙ্গা যে চুক্তি নবায়নের মেয়াদ শেষ হচ্ছে 30 ডিসেম্বর, এই নবায়ন করতে হবে গঙ্গা ক্রেজ, এবং সীমান্ত হত্যা বন্ধ। আপনি জানেন গত 9 তারিখও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে 2 জনকে বিএসএফ হত্যা করেছে, একজন কলেজ ছাত্র রয়েছে, এবং 18 ঘন্টা পরে লাশ ফেরত দিয়েছে। তো এই বিষয়গুলো কি কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই নতুন সরকার কতটুকু পারবে? হ্যাঁ, ওই যে আপনার শুরুতে যে কথাটা আমরা বললাম, আসলে কে কাকে মানে, মানাটার উপরে নির্ভর করবে যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে সমঝোতা করতে চাচ্ছে কেন। সে কিন্তু এটা ভাবে নাই যে ইরান মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন স্থাপনাগুলোকে গুড়িয়ে দেবে বা ক্ষতিগ্রস্ত করবে। কোথায় সে তাকে আক্রমণ করেছে, সে কিন্তু মূল ভূখণ্ডে যায় নাই, সে যুদ্ধ করেছে যে পয়েন্টগুলো থেকে সে ইরানকে আক্রমণ করবে। এটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ইরানের এটা একটা নতুন বিষয় যে মূল ভূখণ্ডে আক্রমণ না করেও সে তাকে আত্মরক্ষার জন্য একটা নতুন পদ্ধতি। তাহলে আপনাকে কিন্তু এই ঠিকাটা বাংলাদেশকে কিন্তু ওই জায়গাটার মধ্যেই ঠিক করতে হবে যে বাংলাদেশকে এই যে সীমান্তে ঘটনাগুলো ঘটছে এর কারণগুলো কী। সবসময় প্রত্যেকটা জিনিসের অভ্যন্তরীণ এবং বহিরাগত কারণ থাকবে। ভারত কিন্তু এখন বর্তমান বিশ্বে তার পূর্ব বন্ধুদের সাথে নাই। একসময়কার কংগ্রেস বা সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে যে বন্ধুগুলো ভারতের সাথে ছিল, আজকের স্ট্র্যাটেজি কিন্তু ভারত সেই বন্ধুর সাথে নাই। ভারতের সাথে আপনি চীনের সম্পর্কের কথা বলেন, ভারতের সাথে পাকিস্তানের সম্পর্কের কথা বলেন, ভারতের সাথে ভারতের সাথে আফগানিস্তানের একটা সম্পর্ক ডেভেলপ করছে, কিন্তু এছাড়া এই অঞ্চলের মধ্যে ভারতের সাথে এমন কোনো রাষ্ট্র নাই। নেপাল থেকে শুরু করে আপনার নেপালের আরশা কি বলছে যে মন্ত্রী ছাড়া তো বলছে যে কথা হবে মন্ত্রী না পিএম সচিবের সাথে কথা বলবো না। তার মানেটা কি? তার মানে যে এই ছোটোখাটো ব্যাপারের সাথে কথা বলে করে লাভ নাই। কথা যদি বলতে হয় তাহলে জায়গা মতো বলবো। নেপাল তো একটা অনেক বড় দেশ না এবং অনেক অর্থনৈতিকভাবে একটা বিশাল দেশ না, হিমালয়ের, কিন্তু অনেকটা নেপালকে তো বাংলা নাকি দ্বিতীয় ভারত মনে করতো, কিন্তু এখন সেই জায়গাটা অর্থাৎ শক্তি অর্জনের ক্ষেত্রে কিন্তু জনগণ যখন সুপ্রিমোগান। বাংলাদেশের একটা বড় জিনিস হলো যে গত 15 বছরের কথা বলেন, এখনকার কথা বলেন বা আরও আগের কথা বলেন, বাংলাদেশের যে আন্দোলনগুলো রাজনৈতিকভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে হয় সেই আন্দোলন কিন্তু একই সাথে ভারতের বিরুদ্ধে হয়। তাহলে এই যে আগস্ট অভ্যুত্থান যেটা ঘটেছে সেটা যে শুধুমাত্র আওয়ামী সরকারের বিরুদ্ধে ঘটেছে তা তো না, এটা একই সাথে ভারতের বিরুদ্ধে ঘটেছে। তাহলে এতগুলো মানুষ ওই একটা জায়গায় একমত যে ভারতীয় আগ্রাসন মানি না। এই যে ভারতীয় আগ্রাসন মানি না, তাহলে জনতার যে শক্তি, এই শক্তিটাকে যদি আপনি কাজে লাগাতে চান, লাগাতে গিয়ে হয়তো অনেক ফ্যাক্টর আছে, সেটা নির্ভর করে সেইখানেই রাজনীতিবিদদের ভূমিকা। জনগণ তো সেই আস্থাটা বিএনপির উপর দিয়েছে যে হ্যাঁ আমরা আমাদের জেনারেল উইলটা আপনাকে সমর্থন করলাম, হস্তান্তর করলাম, আপনি এখন আমাদের পক্ষে কাজ করেন। সেই কৌশলটা নির্ধারণ তো অবশ্যই সরকার করবে এবং তার সাথে যারা আছে তারাই ঠিক করবে, সেটা আমরা তো ঠিক করে দিতে পারবো না। আমরা শুধু এইটা বলতে পারবো যে এই দেশে কোনো সরকার যতখানি আগ্রাসন বিরোধী হবে ততখানি জনগণ তাদেরকে সমর্থন করবে। এটা একেবারে বৈজ্ঞানিক সূত্র অনুযায়ী, যে সে আর্কিমিডিসের যে সূত্রটা আছে যে কোনো বস্তু নিমজ্জমান অবস্থায় তো পানি বা অন্য কোনো তরল পদার্থের মধ্যে ডুবে গেলে যে পরিমাণ তরল সে অপসারণ করে নিমজ্জমান অবস্থায় তার সেই পরিমাণ ওজন কমে যায়। এই যে সমান সমান হিসেবটা, এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনি যে পরিমাণ আধিপত্যবাদের বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন
জনগণ ওই পরিমাণভাবেই কিন্তু আপনাকে সমর্থন করবে। তারা কিন্তু এই বিবেচনাটাকে সব কিছুর ঊর্ধ্বে দেখে। আভ্যন্তরীণ ক্ষেত্রে সংকটকেও তারা কিন্তু বহিঃশক্তির সংকটের চেয়ে গভীর দেখে, কারণ এটা তার অস্তিত্বের ব্যাপার। দেশই যদি না থাকে তাহলে তো আর আপনার কোনো অন্য কোনো আলোচনা করে কোনো লাভ নেই। ওকে, আরেকটা বিষয় হচ্ছে আপনার পুলিশ সপ্তাহ চলছে, আপনি জানেন প্রধানমন্ত্রী গতকাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বলেছেন অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করতে হবে, রাজনৈতিক পরিচয় না। অর্থাৎ এবং উনি বলছে দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। তো প্রধানমন্ত্রীর যে এই বক্তব্য আমরা অনেক সময় দেখেছি, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী পুলিশের যে ভূমিকা, পুলিশ এখনও কি সক্রিয় হতে পেরেছে, সক্ষম হতে পেরেছে এবং জনবান্ধব পুলিশ এটা কি গড়ে তুলতে পেরেছি বা পারবো? এবং পুলিশ সংস্কার বিষয় নিয়ে একটা কথা উঠেছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেইটাও কি আদৌ হয়েছে কিনা, কিভাবে দেখছে? দেখেন, আমাদের দেশের অসুবিধা হলো যে পুলিশ বলেন বা রাষ্ট্র প্রশাসন বলেন, আমরা যেখানেই বলি, আমাদের পুলিশের কিন্তু একটা ঐতিহাসিক ভূমিকা আছে। 1971 সালে এই পুলিশ আমাদের স্বাধীনতা সংগ্রামের পক্ষে রাজারবাগ থেকে যুদ্ধ করেছে। পুলিশটাকে কিন্তু পুলিশকে বলা হয় সিভিল প্রশাসনের সবচেয়ে কাছের বন্ধু, মানে জনগণের সবচেয়ে তৃণমূল পর্যায়ে। মানে গণতান্ত্রিক ব্যবস্থায় পুলিশই হচ্ছে জনগণের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। এখন ঘটনাচক্রে গত 15 বছরে বা আরও বিভিন্ন সময় এখানে আমাদের কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের দেখতে হবে, আমরা শাসিত হই। আমি আজকে আমার একটা লেখায় কথাটা বলেছি, আবারও উল্লেখ করি যে আমরা শাসিত হচ্ছি কিন্তু ব্রিটিশ লতে। এবং ব্রিটিশ এই আইনটা যখন তৈরি করেছিল 1935 সালের ভারত শাসন আইন, ওই আইনটা সে তৈরি করেছিল ভারতের প্রজাদের শাসন করার জন্যে। আমরা কিন্তু আমাদের সংবিধানে এবং অন্যান্য ক্ষেত্রে ওই আইনগুলোকে পরিবর্তন করি নাই। আমরা জানি ইউরোপের একজন পুলিশ তার নাগরিকের গায়ে হাত তুলতে ভয় পায়। এটা আমরা দেখছিলাম ওখানে পরিবেশ সম্মেলন হচ্ছিল, তখন পুলিশ ভেবাচাকা খেয়ে গেছে যে এটা ঠেকাবো কীভাবে। তার জানা নাই কীভাবে মিছিল ঠেকাতে হয়, মানুষের গায়ে কীভাবে হাত তুলতে। আমাদের পুলিশ কিন্তু কীভাবে মানুষ মারতে হয় সেটা জানে, কীভাবে মানুষকে বাঁচাতে হয় সেই কথাটা তার শেখেই নাই। পুলিশের বন্ধু হতে হলে প্রধানমন্ত্রী খুব কারেক্টলি এখানে বলেছেন যে তাকে নিরপেক্ষ হতে হবে, তাকে খোলা চোখে দেখতে হবে, তাকে পক্ষপাতিত্ব করা যাবে না। কিন্তু এই যে পক্ষপাতিত্ব করা যাবে না, এইটার নজরদারির জন্য যে গ্রাউন্ড লেভেলের কতগুলো অবস্থান আছে, সেই অবস্থানগুলো নিশ্চিত করতে হবে। পুলিশকে অবশ্যই একথা ঠিক যে স্বাধীনতার গত 55 বছরের মধ্যে এই সর্বপ্রথম গত 15 বছরে আওয়ামী শাসনের সাথে পুলিশের সম্পৃক্ততার কারণে পুলিশ সর্বপ্রথম জনগণের একটি মহাশত্রুতে অথবা প্রতিপক্ষে দাঁড়িয়েছে। সেখান থেকে যদি তাকে জনগণের বন্ধু হতে হয় তাহলে তাকে মৌলিকভাবে কিছু পরিবর্তন করতে হবে। তাকে ওই যে পুলিশি আচরণ, অর্থাৎ পুলিশি আচরণ থেকে বেরিয়ে তাকে মানুষের আচরণে আসতে হবে, মানবিক আচরণ। অর্থাৎ পুলিশকে মানুষের বন্ধু হতে হবে। মানুষের বন্ধু বলতে আমরা কী বুঝি? মানুষের বন্ধু বলতে মানুষের কষ্টে দাঁড়ানো, মানুষের দুঃখে দাঁড়ানো এবং মানুষের সাথে যে জিনিসগুলো খুব জরুরি সেই জিনিসগুলোর সাথে মোকাবেলা। কেবলমাত্র পেটানো নয়, বরং দুষ্টের দমন এবং শিষ্টের পালন, এইটা আইনগত কথা নয়। এই কথার বাস্তব প্রয়োগ যদি করতে হয় তাহলে তাকে নীতিগতভাবে তার মস্তিষ্কের মধ্যে পরিবর্তন করতে হবে। অপরাধ দমনের ক্ষেত্রে শুধুমাত্র ল এনফোর্সিং এজেন্সি যথেষ্ট না, অপরাধের বিজ্ঞান। অপরাধ দমনের ক্ষেত্রে শুধু পুলিশকে ব্যবহার করা যাবে না। অপরাধের যেসব কারণগুলো সমাজের মধ্যে আছে সেখানে যদি কাজ করা যায় এবং এই অপরাধ বিজ্ঞানকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে যারা আছেন তাদেরকে যদি আমরা ব্যবহার করে অপরাধ দমনে অন্যান্য সেক্টরগুলো যদি ওপেন করে পুলিশকে যদি আমরা নির্দিষ্ট কিছু জায়গার মধ্যে রাখি, সামগ্রিক ব্যবহারের মধ্যে রাখি, তাহলেই কিন্তু পুলিশের সাথে জনগণের সম্পর্কটা টাইট আস্তে আস্তে বাড়বে। এবং পুলিশ যদি মানুষের কথা শুনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে, দুর্বৃত্তকে ধরতে পারে, দুষ্টের দমন করতে পারে এবং শিষ্টের পালন করতে পারে, তাহলেই কিন্তু আস্থা অর্জনে সক্ষম হবে। এবং সেটাই হবে, এবং সে কথাটাই মূলত প্রধানমন্ত্রী বলেছেন। কথায় নানা রকম থাকে, কিন্তু উনি এই কথাটাই বলেছেন, আস্থা অর্জন করতে হলে তার 2 চোখ খোলা রাখতে হবে এবং এই 2 চোখ খোলা রাখতে হবে নাগরিকদের বিবেচনায়, তাহলেই কিন্তু কথাটার আমরা সুফল পাবো। পদ্মা ব্যারেজ আপনার যে প্রকল্প 33,000 কোটি টাকায় গভর্নমেন্ট বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। আগামীকালকে একনেক সবাই বিষয়টা বুঝতে পারে। এর আগে 25 বছর আগে বিএনপি যখন ছিল তখন তারা এটা উদ্যোগ নিয়েছিল। এই পদ্মা ব্যারেজের আপনার যে নির্মাণের এটা কতটুকু সফল বা এটার কি হবে, কি সুবিধা হবে? এটা একটি আমরা মনে করি যে একনেক এটা অনুমোদন দিয়ে যেভাবে আমাদের এখানে পদ্মা সেতু হয়েছে দ্রুততম সময়ের মধ্যে, তার থেকেও দ্রুততম সময়ের মধ্যে পদ্মা ব্যারেজ তৈরি হোক। এই তো পদ্মা ব্যারেজটা কিন্তু আপনারা জানেন যে এটা একসময় এই অঞ্চলের মরণফাত ফারাক্কাবাদ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সেই বিখ্যাত ফারাক্কা লং মার্চ,
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, এবং সেসব বাদ দিলেও আমরা কিন্তু ফারাক্কাবাদের কারণে আমাদের নদীগুলো, নদীমাতৃকতা এবং আমাদের পরিবেশ যে নষ্ট হয়ে যাচ্ছে তার একমাত্র কারণ কিন্তু ফারাক্কাবাদ। 54টা অভিন্ন নদীতে ভারত বাদ দিয়েছে এবং তার প্রধান পদ্মার গঙ্গায় বাদ দেওয়ার কারণে তার প্রধান হচ্ছে পদ্মার শাখা নদীগুলো মরে গেছে। তা এই যে পদ্মার শাখা নদীগুলোকে জিজিয়ে রাখার জন্য গঙ্গা ব্যারেজটা খুব গুরুত্বপূর্ণ। এই গঙ্গা ব্যারেজের প্রস্তাবের মধ্যে আরও একটা কথা আছে, যেখান থেকে তারা পানি বিদ্যুৎ উৎপাদন করা হবে। পানি বিদ্যুৎ যদি উৎপাদিত হয় তাহলে বিদ্যুতের কস্টিং করবে, আমাদের জীবনমানের মধ্যে পড়বে। কিন্তু আসল যে কথাটা সেটা হচ্ছে যে এই পদ্মা ব্যারেজ যাতে না হয় এই জন্য কিন্তু দীর্ঘদিন ধরেই আমাদের প্রতিবেশী শুভেন্দুদের বন্ধুরা, গোবিন্দরা কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছে। কারণ পদ্মা ব্যারেজ হয়ে গেলে এই অঞ্চলের মানুষের জীবনমানে যে মৌলিক পরিবর্তন ঘটবে সেটা কিন্তু আমাদের জিডিপিতে খুব সাংঘাতিক রকম ইতিবাচক প্রভাব পড়বে। এটা আমরা এখনই অনুমান করতে পারতেছি না। আমরা মনে করতেছি যে পদ্মা সেতু হয়ে আমাদের পরিবর্তন, পদ্মা সেতুর আর এক দিক, যমুনা সেতুর আর এক দিক। ব্রিজ আর নদী দুটাকে একত্র মেলানো যাবে না। নদী হচ্ছে আমাদের জীবন, পানি হচ্ছে আমাদের জীবন। আমরা নদীমাতৃক দেশ, আমাদের কিন্তু পরিবেশ, জীবন ধারণ, বেঁচে থাকা সব কিছু পানির সাথে। তো সেই পানি যদি আমার না থাকে তাহলে আমার তো আসলে জীবনই থাকবে না। সুতরাং সরকারের এই সিদ্ধান্তটা খুব দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা দরকার। এটা শুধু আমাদের জন্যই নয়, গোটা দেশের যে ইকোলজিক্যাল যে কথাটা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার ওই যে ইসেও বলেছেন, পরিবেশগত আলোচনাও বলেছেন, আমাদের পরিবেশকে যদি জাগিয়ে তুলতে, আমাদের মাছ যদি না থাকে, আমাদের পানিতে যদি বা অন্যান্য উপকরণ না, তাহলে পানি না থাকলে আমরা বাঁচবো কী করে? হাওর বাওর খাল বিল সবই তো শেষ হয়ে যাচ্ছে। খাবার মাছ নাই, পানি নাই, বৃক্ষ নাই, গাছের মাথা মরে যাচ্ছে, সুন্দরবন শেষ হয়ে যাচ্ছে, সবই তো পানির জন্য। সুতরাং পানিটার এনশিওর করার জন্য যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে এটা খুবই যুগোপযোগী এবং সময়োপযোগী এবং জনগণের প্রত্যাশার সাথে শতভাগ। আমরা মনে করি যে কালকের মিটিংয়ে এবং সময় ক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে এটা শুরু করা এবং এই সরকারের মেয়াদের মধ্যে যদি পারা যায় তাহলে এটা মানে উদ্বোধন করে দেওয়া খুব জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। একটা বিষয় হচ্ছে, আমি দেখছেন সারা দেশেই কিন্তু হামের প্রকোপ থামছেই না। আমি এ পর্যন্ত 50,000 আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এবং মৃত শিশু 415 জন। 15ই মার্চ থেকে এটার প্রাদুর্ভাব। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আগামী 3 থেকে 4 সপ্তাহের মধ্যে পরিস্থিতি উন্নতি হতে পারে। এর মধ্যে টিকাও কার্যক্রম চলছে। তবে এই হামের এই কারণকে বিগত সরকার এবং অন্তর্বর্তী সরকারের সময় টিকা না দেওয়া এবং বিভিন্ন অনিয়মকে দায়ী করা হচ্ছে, কিভাবে দেখছে? এটা কিন্তু একটা জিনিস কিন্তু আপনি দেখবেন যে এই যে কথাগুলো এর আগে আসছে যে টিকাটা যখন আনার দরকার ছিল তখন আনা হয় নাই। এটা বিগত সরকারের আমলের একটা মারাত্মক ত্রুটি এবং এই ত্রুটিটা তারা কেন করেছেন আমি পরিষ্কার না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে বিভাজিত প্রশাসন। এই বিভাজিত প্রশাসনের অর্থাৎ সরকারকে বিপদে ফেলানোর কোনো প্রক্রিয়া এর মধ্যে ছিল কিনা আমার জানা নাই। তবে এটা খুব অন্যায় কাজ হয়েছে। হামের মতো একটি ঘটনা এদেশে আপনি স্মরণকালের মধ্যে এইটা পাবেন না যে হামে এই অবস্থা তৈরি হয়েছে। হাম হয় নাই তা হয়তো না, হয়তো হয়, কিন্তু এটা এভাবে সরালো কেন? সরালো অর্থাৎ এটাকে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থাটা গ্রহণ করা যায় নাই। এই যে গ্রহণ করতে না পারাটা এটা কিন্তু এক ধরনের এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ আছে। সরকারকে অজনপ্রিয় করা এবং এর সাথে অন্য কোনো মহল ভিতরে কাজ করেছেন কিনা সবটা হয়তো তদন্ত ছাড়া বলা যাবে না। তবে এটা অন্তত রোগী তো যা ঘটার ঘটেই গেছে, কিন্তু ভবিষ্যতে কিন্তু এ থেকে সতর্ক দরকার। আজকে হাম, কালকে হয়তো জল বসন্ত, কালকে হয়তো কলেরা। এই যে জিনিসগুলো যারা দেখেন তাদের তো আগের থেকে একটা সতর্ক থাকে, কতটা ভ্যাকসিন আছে, কতটা ভ্যাকসিন নাই, কতজনকে হতে পারে তার একটা ধারণা তো তাদের কখনোই বাংলাদেশে ঘটে নাই। কখনোই বাংলাদেশে হামের কারণে এইরকম ঘটনার কোনো বিবরণ আমরা পড়িনি। থাকতে পারে আমাদের জন্মেরও আগে বা তার আগে, কিন্তু সেই রকম একটা ঘটনা কীভাবে, এটা তো মনে হলো একেবারে মানে করোনার মতো অবস্থা দাঁড়িয়ে গেল যে হঠাৎ করে সারা দেশের মানুষ আক্রান্ত হয়ে গেল, ভয়াবহ অবস্থা। সুতরাং এটা কিন্তু দেখা দরকার ওই জায়গাটাতে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে, কিন্তু এটা কেন ঘটলো তার একটা সুষ্ঠু তদন্ত করা। যে কথাগুলো বের হয়েছে তার মধ্যে বিটুইন দ্য লাইন কিছু কিছু কথা আছে। যখন এটা শেষ হয়ে গেছে তখন এটা পেলাম না, তাহলে পেলাম যখন তখন আবার এটা জাতিসংঘের সাথে এই যে কেনা কাটা এগুলো জিনিসগুলো কিন্তু কেনাকাটার সাথে যে কমিশনের ব্যাপারটা আছে সেই কমিশনের ব্যাপারটা এখানে কতখানি সম্পৃক্ত আছে সেই জিনিসটা কিন্তু আমাদের দেখা দরকার। দেখে কিন্তু জনস্বাস্থ্যের জন্য এটা এই উদ্বেগজনক পরিস্থিতি না হয় অন্তত ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করা জরুরি। আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।